ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জনসংখ্যা ও জনঘনত্বের তারতম্যের কারণ। আগের একটা ভিডিওতে আমরা শিখেছিলাম জনঘনত্ব কাকে বলে, মানুষ জমি অনুপাত কাকে বলে, জনাকীর্ণতা, জনস্বল্পতা, কাম্য জনসংখ্যা কাকে বলে ইত্যাদি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জনসংখ্যা তথা জনঘনত্বের তারতম্যের কারণ। তো আগের দিনই হয়েছিল যে পৃথিবীতে কোথাওই জনসংখ্যা সমানভাবে বণ্টিত নয়। কোথাও মানুষ বেশি বাস করে, কোথাও মানুষ কম বাস করে। অর্থাৎ কোথাও স্বল্প পরিসর জায়গাতে অনেক মানুষ বসবাস করে, আবার কখনো বা অনেক বিস্তীর্ণ এলাকাতে অনেক কম মানুষ বসবাস করে। তার মানে সেই এলাকার মোট জনসংখ্যাকে মোট তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যেত সেটা হচ্ছে জনঘনত্ব। তার মানে এই জনঘনত্বের তারতম্য আছে, কোথাও জনঘনত্ব বেশি, কোথাও জনঘনত্ব আবার কম। তো এই এক জায়গায় জনসংখ্যা বা জনঘনত্ব বেশি আর এক জায়গায় জনঘনত্ব কম, এর কারণগুলোকে আমরা দুটো ক্যাটেগরিতে ভাঙতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ এবং আর একটা হচ্ছে অপ্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কিছু কারণ, এইগুলোই প্রধানত মেনলি, কারণ এইটার উপরেই নির্ভর করে বাকি অপ্রাকৃতিক কারণগুলো। তো প্রথমেই চলে আসা যাক প্রাকৃতিক কারণের মধ্যে। প্রথম আছে হচ্ছে একটা ভূপ্রকৃতি, অর্থাৎ জনসংখ্যা তথা জনঘনত্বের অসম বন্টন এর তারতম্যের প্রধান কারণ হচ্ছে ভূপ্রকৃতি। একটু যদি আমরা ভালো করে ভারতবর্ষের সাপেক্ষেই উদাহরণগুলো তাকাই তাহলে দেখতে পাবো যে ভূপ্রকৃতিকে যে প্রধান যে তিনটে ভাগে ভাগ করা যায়, স্থল ভূপ্রকৃতিকে পাহাড় পর্বত, মালভূমি এবং সমভূমি। এর মধ্যে পাহাড় পর্বত হচ্ছে জীবিকা নির্বাহের পক্ষে, পরিবহনের পক্ষে সবথেকে প্রতিকূল, দুর্গম, না কারখানা ভালো হবে, না সড়ক রেল যোগাযোগ ভালো হবে, না কৃষিকাজ ভালো হবে, না জলসেচের জন্য প্রচুর নদ নদী থাকবে চওড়া চওড়া, এরকমটা কিন্তু নয়। তাহলে এটা সবটাই হচ্ছে দুর্গম পাহাড়ি এলাকা। তার মানে হচ্ছে ভূপ্রকৃতিগত দিক থেকে এতটাই দুর্গম যেখানে জনবসতি গড়ে তোলার পক্ষে সেটা খুব একটা অনুকূল নয়। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের ভারতবর্ষের হিমালয় পার্বত্য অঞ্চলে যে স্টেটগুলো রয়েছে, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, এই জায়গাগুলোতে জনঘনত্ব ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলোর তুলনায় কম। এবার চলে আসা যাক মালভূমি। মালভূমিতেও এমনি জনঘনত্ব কম হবে। ধরা যাক এর একটা মালভূমি, এই মালভূমিটার যদি সেটা রুক্ষ সূক্ষ্ম পরিবেশ হয়, বৃষ্টিপাত যদি কম হয়, তাহলে স্বাভাবিকভাবেই এই মালভূমিতেও জনঘনত্ব কম হবে। কিন্তু যদি মালভূমির কোনো একটা পার্টিকুলার স্থানে কোনো একটা মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায়, ধরা যাক এখানে লোহা পাওয়া যায় অথবা কয়লা পাওয়া যায় ইত্যাদি পাওয়া যায়, তাহলে কোনো একটা খনিজ সম্পদকে কেন্দ্র করে পার্টিকুলার ওই জায়গাটারকে কেন্দ্র করে ওখানে একটা ঘন জনবসতি বা জনঘনত্ব ওখানে বেশি দেখতে পাওয়া যাবে। যেমন ছোটনাগপুর মালভূমিতে এমনি জনঘনত্ব তুলনামূলকভাবে কম হলেও যেখানে যেখানে খনিজ সম্পদ পাওয়া যায়, যেমন ধানবাদ, ঝরিয়া, তালচের, এই জায়গাগুলোতে, বোকারো, এগুলো অবশ্য শিল্পও আছে কিছু, তো এই রানীগঞ্জ, এখন এগুলো শিল্প হয়ে গেছে, কিন্তু আগে মূলত খনিজ সম্পদ উত্তোলনকে কেন্দ্র করেই কিন্তু এখানে বেশ ঘন জনবসতি বা জনঘনত্ব, অধিক জনঘনত্ব যুক্ত বসতি গড়ে উঠেছিল। আর সবথেকে বেস্ট হচ্ছে সমভূমিতে। তা সমভূমি এমনি কথাটার মানেই হচ্ছে সমতল ভূমি। তাহলে এই সমভূমিতে কৃষিকাজ করবার ক্ষেত্রে সুবিধে। সমতল ভূপ্রকৃতিতে কৃষিকাজ ভালো হয়, সমতল ভূপ্রকৃতিতে পরিবহন ভালো হয়, পরিবহন ব্যবস্থা ভালোভাবে গড়ে ওঠে। সমতল ভূপ্রকৃতি মানুষের জীবন এবং জীবিকা নির্বাহের ক্ষেত্রে সবথেকে আদর্শতম জায়গা। তো সেই জন্য সমভূমি অঞ্চলে জনঘনত্ব আদার্স ভূপ্রাকৃতিক অঞ্চলগুলোর তুলনায় যথেষ্টই বেশি। আমাদের ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর যদি উদাহরণগুলোর দিকে তাকানো যায় তাহলে দেখব যে প্রাচীন ঐতিহাসিক যুগে যে বিভিন্ন সভ্যতাগুলো গড়ে উঠেছিল, সে হরপ্পা সভ্যতাই হোক আর মেসোপটেমিয়ার সভ্যতাই হোক, প্রত্যেকটা নগর সভ্যতা কিন্তু নদ নদীকে কেন্দ্র করেই। যেমন নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, সিন্ধু নদকে কেন্দ্র করে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, আমাদের গঙ্গা এবং তার উপনদীগুলোকে কেন্দ্র করে বৈদিক সভ্যতা, ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীকে কেন্দ্র করে মেসোপটেমিয়ার যে
সভ্যতা, এই সমস্ত সভ্যতাগুলো কিন্তু গড়ে উঠেছিল। তো সমভূমি অঞ্চলে এই যে নদীর দুই তীরের যে সমতল উর্বর প্লাবন ভূমি, এই জায়গাগুলোতে জনঘনত্ব বাকি অংশগুলোর তুলনায় বেশি। যেমন ভারতবর্ষের বড় বড় যে নদীগুলো রয়েছে, গঙ্গা, যমুনা, দক্ষিণ ভারতের গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সমস্ত নদী উপত্যকার যে সংলগ্ন সমতল ভূমি, যেখানে জীবন এবং জীবিকা নির্বাহের সুযোগ সুবিধা সবথেকে বেশি সহজতম, সেই জায়গাগুলোতে জনঘনত্ব অন্যান্য জায়গার তুলনায় বেশি হয়। নেক্সট চলে আসা যাক জলবায়ু। এবার একই ভূপ্রকৃতি যখন একটা ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হবে, তখন ধরে নিতে হবে বাকি দুটো জায়গায় দুটো ঠিকই রয়েছে। ধরা যাক একই ভূপ্রকৃতি দুটো জায়গায়, কিন্তু জলবায়ু হচ্ছে দুটোর আলাদা। কীরকম? ধরা যাক একটা জায়গায় মরু জলবায়ু, যেমন রাজস্থানের মতন। এই যদি আমরা ভারতবর্ষের সাপেক্ষে, আমি পরে একটা মানচিত্র এঁকে দেখাবো, যদি ভারতবর্ষে দেখা যাচ্ছে যে মরুভূমি এলাকায় জলবায়ুটা হচ্ছে একেবারেই ঊষর শুষ্ক, তাহলে মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত কম মানেই জলের যোগান কম, আর জলের অপর নামে জীবন। তাহলে যদি বৃষ্টিহীন অঞ্চল মরুভূমি হয়, সেখানে তো স্বাভাবিকভাবেই জনসংখ্যা কম হবে, জনঘনত্বও কম হবে, যেমন ভারতবর্ষের থর মরুভূমি। আর পৃথিবীর সাপেক্ষে দেখতে গেলে সাহারা মরুভূমি, কালাহারি মরুভূমি, যে কোনো মরুভূমি মরু জলবায়ুতে, তার মানে জনঘনত্ব কম। আবার যদি দেখি পাহাড়ি শুষ্ক জলবায়ু, যেমন আমাদের অরুণাচল প্রদেশে, ভারতবর্ষের মধ্যে সবথেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য, 17 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে মাত্র। তো এইগুলো শুষ্ক একটা এলাকা, বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতেও কিন্তু জনঘনত্ব তুলনামূলকভাবে কম হয়। তো পক্ষান্তরে যেখানে অনুকূল জলবায়ু, যেখানে আর্দ্র ক্রান্তীয় মৌসুমি জলবায়ু, যেখানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়, যেখানে নাতিশীতোষ্ণ জলবায়ু, যেখানে উষ্ণতাটা আরামদায়ক এবং আর্দ্রতাও যথেষ্ট, তো সেই জায়গাগুলোতে কৃষিকাজ, শিল্প, মানুষের স্বাস্থ্য সব দিক থেকেই সেটা অনুকূল। সেই জন্য সেই জলবায়ুতে জনঘনত্ব বেশি হবে। তো জলবায়ুগত এই যে তারতম্য, মানুষের জনঘনত্বের তারতম্যের একটা অন্যতম কারণ। নেক্সট হচ্ছে মাটি। সবথেকে সহজ, সবাই জানে আমরা কোথায় বাস করতে চেষ্টা করবে বেশি মানুষ, যেখানে উর্বর মাটি আছে। কারণ পৃথিবী যতই এখনও উন্নত হোক না কেন, বেশিরভাগ মানুষেরই কিন্তু জীবিকা হচ্ছে কৃষিকাজ, আর এই কৃষিকাজটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর হচ্ছে এই মাটির ওপরে। তাহলে যে জায়গায় উর্বর মাটি, সেই জায়গায় জনঘনত্ব বেশি হবে, যে জায়গায় উর্বর মাটি নয়, সেই জায়গায় জনঘনত্ব কম হবে। সিম্পল, এটা আলাদা করে আর বোঝার কিছুই নেই। অ্যাকচুয়ালি সবগুলি কিন্তু রিলেটেড। যদি সমতল ভূপ্রকৃতি হয়, যদি নদ নদীর ধারে হয়, তাহলে নদ নদীর ধারে সেই প্লাবনভূমির মাটি সে স্বাভাবিকভাবেই উর্বর পলি মাটি দিয়ে তৈরি হবে। তাহলে সেই মাটিটা উর্বর হবে এবং সেখানে শস্য উৎপাদন ভালো হবে, সেখানে অধিক মানুষের সমাগম বা বসবাস গড়ে উঠবে। সেই জন্য এই উর্বর মাটির যে এলাকাগুলোতে জনঘনত্ব অন্যান্য এলাকার তুলনায় বেশি হবে। নদ নদীটা তো বলেই দিলাম। নদী হচ্ছে একটা লাইফ লাইন বলা যেতে পারে। কারণ নদী প্রাচীনকালে যেমন পানীয় জলের উৎস ছিল, জলপথ, জলবিদ্যুৎ উৎপাদন, মাছ উৎপাদন থেকে শুরু করে সমস্ত কিছু এই নদী একটা পরিবহনের মাধ্যম। এই সমস্ত জল সেচ করা হয় নদী থেকে। তাহলে এই নদী হচ্ছে একটা লাইফ লাইন বলা যেতে পারে। তো সেই জন্য মানুষ যত বেশি ভিড় করে বসবাস করছে, কিন্তু দেখো পৃথিবীর দিকেও তাকালেও দেখতে পাবে এবং আমাদের ভারতবর্ষের দিকে তাকালেও দেখতে পাবে যে নদ নদীকে কেন্দ্র করে মানুষের কিন্তু বসবাস করবার প্রবণতা অনেক বেশি। তা সেই জন্য নদ নদী তীরবর্তী অঞ্চলগুলোতে জনঘনত্ব বাকি অন্যান্য এলাকাগুলোর তুলনায় বেশি। যেমন আমাদের গাঙ্গেয় উপত্যকার কথাই ধরা যেতে পারে। এটাও অলরেডি আলোচনা হলো। ভূপ্রকৃতির মধ্যেই খনি না, কোনো একটা জায়গায় যতই সেটা ভূপ্রকৃতিগত দিক থেকে একটু প্রতিকূল হোক, জলবায়ুগত দিক থেকে একটু প্রতিকূল হোক, বা মাটিটা অনুর্বর হোক, নদ নদী থাক বা না থাক, যদি কোনো মূল্যবান খনিজ সম্পদের খনি পাওয়া যায়, যেমন অস্ট্রেলিয়ার আয়রন নব, আয়রন মনার্ক, ব্রোকেন হিল, এই সমস্ত জায়গাগুলো, সেই জায়গাগুলো জনঘনত্ব বাকি অন্যান্য এলাকার তুলনায় বেশি। কিন্তু একটাই এর কারণ, এখানে কিন্তু মূল্যবান কোনো না কোনো খনিজ সম্পদ পাওয়া যায়, যেমন ব্রোকেন হিলে রূপও পাওয়া যায়। তো এই হচ্ছে মোটামুটি প্রাকৃতিক যে মেন কারণ, যে ভূপ্রাকৃতিক তারতম্য, জলবায়ুগত তারতম্য, মৃত্তিকার উর্বরতাগত তারতম্য, নদ নদীর অবস্থান,
খনিজ সম্পদের প্রাপ্যতা, এইগুলোর ওপর নির্ভর করবে একটা জায়গায় জনঘনত্ব বেশি হবে না একটা জায়গায় জনঘনত্ব কম হবে। এইবার চলে আসা যাক যে অপ্রাকৃতিক কারণে। প্রথমেই বলে রাখি, এই অপ্রাকৃতিক কারণগুলো কিন্তু প্রাকৃতিক কারণের ওপর, মানে প্রাকৃতিক কারণগুলোর দ্বারা প্রভাবিত হয়েই কিন্তু এই অপ্রাকৃতিক কারণগুলো তার ক্রিয়াশীলতা দেখায়। এক হচ্ছে পরিবহন যোগাযোগ ব্যবস্থা। তুমি নিজেকে দিয়েই ভাবো, তুমি কোথায় বসবাস করতে চেষ্টা করবে? যেখানে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা ভালো, যেখান থেকে মানুষ তারকেশ্বরে বেশি বসবাস করে, কলকাতায় বেশি বসবাস করে, শহরাঞ্চলে বেশি বসবাস করে, আরামবাগে বেশি বসবাস করে, কিন্তু আমাদের এখানে তুলনামূলকভাবে কম বসবাস করে, জনঘনত্ব কম। কম বসবাস করে থেকে বলার কথা, জনঘনত্ব কম। তার কারণ কি? ওখানে তার মানে ওই অল্প জায়গায় অনেক মানুষ বাস করছে, সেই জন্য ওখানকার জনঘনত্বটা বেশি। কেন সেখানে অল্প পরিসরে অনেক মানুষ বসবাস করছে? কারণ সেখানে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাটা অনেক উন্নত, সব দিকে যাওয়া যায়, রেলপথে সুবন্দোবস্ত রয়েছে। তো এই পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা যে এলাকাগুলোতে বেশি, সেই এলাকাগুলোর জনঘনত্ব তার অন্যান্য চারিপার্শ্বস্থ এলাকার থেকে বেশি হবে। নেক্সট হচ্ছে সাংস্কৃতিক উন্নতি। এটা একটা বৃহত্তর একটা কথা। সাংস্কৃতিক উন্নতি মানে সেটা ধর্মীয় কোনো কারণ হতে পারে, কোনো শিক্ষা সংক্রান্ত কারণ হতে পারে, বা অন্য কোনো কারণও হতে পারে। এখন ধর্মকেন্দ্রগুলোকে নির্ভর করে জনঘনত্ব বেশি হতে পারে, শহর গড়ে উঠতে পারে, যেমন আমাদের ভারতবর্ষের বেনারস, আবার মুসলিম সম্প্রদায়ের মধ্যে আজমির শরীফ। এই এলাকাগুলোতে যে শহরাঞ্চল গড়ে উঠেছে, মানে জনঘনত্ব বেশি গড়ে উঠেছে, সেটার কারণ কিন্তু সম্পূর্ণ একটা ধর্মীয় কারণ। আবার সাংস্কৃতিক উন্নতি বলতে কোনো শিক্ষা চর্চা কেন্দ্র হতে পারে, যেমন রবি ঠাকুরের শান্তিনিকেতন যখন বিশ্বভারতী প্রতিষ্ঠার আগে, আশ্রম প্রতিষ্ঠার আগে শান্তিনিকেতনে লোকবসতি প্রায় ছিল না বললেই চলে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে যখন শান্তিনিকেতনে, মানে বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন স্থাপন হয়, আশ্রম স্থাপন হয়, দেশ বিদেশ থেকে ছাত্রছাত্রীরা সেই শান্তিনিকেতনে জ্ঞান আহরণের জন্য আসতে শুরু করে, তখন শান্তিনিকেতন গোটা একটা আন্তর্জাতিক মহলের কাছে আলাদা একটা পরিচিতি লাভ করে। সেই জন্য সেই শান্তিনিকেতনের জনঘনত্ব, যেটা একেবারেই একটা সময় প্রায় নগণ্য ছিল, সেই ঊষর রুক্ষ সূক্ষ্ম বীরভূমের লাল মাটির দেশে, সেইখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হাত ধরে ওখানে কিন্তু জনঘনত্ব তুলনামূলকভাবে বেশি হলো। আবার একটা সাংস্কৃতিক উন্নতি হতে পারে, সেটা হচ্ছে পর্যটনগত ব্যাপার। যেখানে পর্যটনের সুযোগ আছে সেখানে জনঘনত্ব বেশি হবে, কারণ সেখানে জীবন এবং জীবিকা নির্বাহের সুযোগ অনেক বেশি। এইবার চলে আসা যাক রাজনৈতিক কারণ। মানুষ কোথায় থাকতে চেষ্টা করে বেশি? যেখানে রাজনৈতিক শান্তি রয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, সেইগুলোতে জনঘনত্ব বেশি হবে। তবে আবার জনঘনত্বর আবার একটা অন্য ফ্যাক্টরও আছে, যেমন আমাদের ভারতবর্ষের সাপেক্ষে এই উদাহরণটা সবথেকে বেশি কার্যকরী উদাহরণ, যেমন হচ্ছে দেশভাগ। তো যখন দেশভাগ হয়েছিল তখন পূর্ব পাকিস্তান, বর্তমানে যার নাম হচ্ছে বাংলাদেশ, তো এই পূর্ব পাকিস্তান থেকে অনেক মানুষ ভারতবর্ষে চলে এসেছিলেন এবং ভারতবর্ষ থেকে বেশ কিছু মানুষ পূর্ব পাকিস্তানে গিয়েছিলেন। তবে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে ভারতের দিকে আসা মানুষের সংখ্যাই বেশি ছিল। তো সেই জন্য আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখব যে পশ্চিমবঙ্গের পূর্ব দিকের, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই এলাকাগুলোর জনঘনত্ব কিন্তু তুলনামূলকভাবে বেশি। শহরাঞ্চল কলকাতাগুলো বেশি, ঠিক আছে, কিন্তু ইন জেনারেল একটা সাধারণ জেলা হিসাবে যদি আমরা দেখি, তাহলে ওই সীমান্তবর্তী জেলাগুলোতে জনঘনত্ব একটু বেশি হবে। তার কারণ একটা তার রাজনৈতিক একটা ঐতিহাসিক কারণ রয়েছে, দেশ বিভাগের জন্য মানুষজনের আদান প্রদান, পরিব্রাজন, এই একটা অন্যতম কারণ। তো রাজনৈতিক কারণ, যেটা মূল কারণ যেটা বলা হচ্ছিল, যেটা রাজনৈতিক একটা স্থিতাবস্থা থাকবে, যেখানে রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ বিগ্রহ, হাঙ্গামা, রাজনৈতিক অশান্তি, এই সবগুলোতে মানুষ একটু সাধারণ মানুষ এগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে যেখানে রাজনৈতিক দিক থেকে স্থিতিশীলতা আছে, শান্তি আছে, সমৃদ্ধি আছে, সেই জায়গাগুলোতে জনঘনত্ব বেশি হবে। আর ঐতিহাসিক কারণ তো একটা দেশভাগ বললাম, এর আর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট হতে পারে, যেমন জামশেদজি টাটা, সেটা শিল্প স্থাপনের মাধ্যম দিয়ে হতে পারে।
এখানে আমার একটা পয়েন্ট আর একটু বাড়ালে ভালো হতো, কোনো শিল্প কারখানা, যেটা সাংস্কৃতিক উন্নতির মধ্যেও ফেলা যেতে পারে বৃহত্তর অর্থে। আবার দেখো, ইংরেজদের হাত ধরে হুগলি নদীর দুই তীরে পাট শিল্প কেন্দ্রগুলো স্থাপন হয়েছিল, পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছিল। তাহলে বৃহত্তর এই যে কলকাতায়, মানে শ্রীরামপুর থেকে শুরু করে রিষড়া, কোন্নগর, হিন্দমটর, উত্তরপাড়া, বেলুড়, কলকাতা, ওদিকে কল্যাণী যদিও পরে হয়েছে, টিটাগড়, খড়দহ, এইগুলো পুরো এই যে হুগলি নদীর দুই তীরে, এই ঔপনিবেশিক যুগে কলকাতা যখন রাজধানী ছিল, তখন এই রাজধানী সংলগ্ন এলাকাতে মানুষজনের সমাগম তথা বসতি বেশি হয়েছিল। সেই জন্য এই এলাকার জনঘনত্ব পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি। তার একটা ঐতিহাসিক দিক থেকেও একটা কিন্তু কারণ রয়েছে। আচ্ছা, এর পরের ভিডিওটা তোমরা দেখবে হচ্ছে জনবৃদ্ধি কাকে বলে, জনবৃদ্ধি ধনাত্মক, ওটা আলাদা করে ওই জন্য লিখিনি। শূন্য জনবৃদ্ধি কাকে বলে, ঋণাত্মক জনবৃদ্ধি কাকে বলে, জনবৃদ্ধি কেন হয়।